সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভোটের মুখে পৌর কর্পোরেশনের ঢাক বেজে উঠল নাগরিক কনভেনশনে শুধু আলোচনা নাকি বাস্তবায়িত করার ব্যাপারে নাগরিকের মনে একরাশ প্রশ্ন। তিস্তা নদীর চরে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের, মূল অভিযুক্ত পলাতক। বিপজ্জনক অবস্থায় সিকিমের 17টি প্রাকৃতিক জলাধার, ভবিষ্যৎ আশঙ্কার কথা শোনালেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান। এবার আসছে বিস্তারিত সংবাদে। নাগরিক কনভেনশনে কর্পোরেশনের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবে জলপাইগুড়ি পুরসভা। 20 বছর পর শহরের নাগরিকদের নিয়ে কনভেনশনের ডাক দিয়েছিল পুরসভা। আগামী 25 বছরের পরিকল্পনা তৈরি করতেই এই বিশেষ কনভেনশন। শহরের আর্ট গ্যালারিতে 25 ওয়ার্ডের নাগরিকদের পাশাপাশি জেলা শাসক থেকে প্রশাসনের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেখানে একাধিক প্রস্তাবের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবি ওঠে। নাগরিকদের এই প্রস্তাবকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নাগরিকের প্রস্তাব বিবেচনার জন্য পাঠাবেন, এমনটাই জানান পুরপ্রধান। আজকে আমাদের শহরে যে নাগরিক সম্মেলন চলছে, এটা একটা অভিনব উদ্যোগ আবার বলবো, কারণ আমি বহু বছর এরকম কিছু হতে দেখিনি। তা এটা দেখে আমরা আজকে খুবই আপ্লুত, কারণ হচ্ছে অনেক মানুষ আছে, অনেক কিছু চায় কিন্তু মনের বক্তব্যটা বলতে পারে না বা সেই প্ল্যাটফর্মটা পায় না। সেটা আমরা আজকে পেয়েছি এখানে। যে কোনো নাগরিকই তার মনের বক্তব্য, সে ধনী দরিদ্র যে কোনো জাতের হোক, তার মনের বক্তব্যটা বলতে পারবে এবং সেটা সমাজ মাধ্যমের মাধ্যমে আমাদের যারা শহরের উন্নয়নকল্প নিজেরা ব্রতী, তারা এটাতে কর্ণপাত বা দৃষ্টিপাত করতে পারবে। আর এখানে সবচেয়ে বড় কথা, বর্তমানে যেটা সাধারণ মানুষ হিসাবে দেখি, রাস্তাঘাটে এক এক সময় প্রচণ্ড যানজট হয়, যেগুলো কিনা টোটো একসাথে 4টে টোটো যাতায়াত করছে, এই জায়গাগুলো একটু দেখতে হবে। আর আমাদের করলা নদীর নাব্যতাটাও যদি বাড়ানো হয়, শহরের মধ্যে দিয়ে একটাই নদী যাচ্ছে, ওই নদীটা যদি সব সময় সচল থাকে তাহলে আমাদেরও মনটা ভালো লাগে। হ্যাঁ, অনেক বছর 25 বছর আগে এই নাগরিক কনভেনশন হয়েছিল। এবার আবার নাগরিক কনভেনশন হলো জলপাইগুড়ির উন্নয়ন যাতে আরও ভালোভাবে হয়। তারপরে অনেক বিশিষ্ট লোক এখানে উপস্থিত আছেন, তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন যে যাতে জলপাইগুড়ির আরও ভালো উন্নয়ন হয়। আর বাদবাকি যে নতুন করে যে পরিকল্পনাগুলো হবে, সেগুলোও যেন জলপাইগুড়ি এবং আমাদের পাহাড়পুর যে আমাদের হাইকোর্ট হলো, ওই জলপাইগুড়িটা যেন মিলেমিশে একাত্র হয়ে যায়। আর রাস্তাঘাটগুলো এখন যে ঝঞ্ঝাট হয়, এটার জন্য রাস্তাঘাটগুলো একটু চওড়া করা, এটা খুব দরকার। কেননা নাহলে পরে জলপাইগুড়িতে 2 লক্ষর উপরে লোক বসবাস করে, তারপরে বাইরের লোকগুলো আসে, প্রত্যেকটা লোকেরই অসুবিধা হচ্ছে। তার মধ্যে আরেকটা জিনিস যেটা প্রয়োজন, আমাদের জলপাইগুড়িতে পার্কিং জোন। যারা এখন গ্রামে অনেক লোকেরই গাড়ি হয়ে গেছে, তারা জলপাইগুড়ি শহরে আসে, তাদের পার্কিং জোনটা খুব দরকার। পার্কিং জোন না হলে পরে লোকের খুব অসুবিধা হচ্ছে চলার। বলছি চেয়ারম্যান সাহেব, আজকে তো কনভেনশন হলো, কনভেনশনে কোন কোন বিষয়গুলো উঠে আসলো, আপনারা বা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন? 21 বছর পর জলপাইগুড়ি শহরে নাগরিক কনভেনশন এবং হাজার হাজার মানুষের উপস্থিতি। আর্ট গ্যালারির ভিতরে 1500 লোক, বাইরে আপনার হাজার লোক, এবং 4000 উপরে মানুষ রেজিস্ট্রেশন করেছে আজকে, অনেকে করতে পারেনি। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আমরুদ জল প্রকল্পে পানীয় জল শুরু করে দেওয়া 28শে ফেব্রুয়ারি, সার তৈরি করা যেটা অলরেডি ম্যানুয়ালি শুরু হয়ে গেছে বালাপাড়ায়, সেটাকে আমাদের সমস্ত যন্ত্রপাতি বসিয়ে সেটাকে মেকানিক্যালি উৎপাদন করা এবং পরবর্তীকালে তার থেকে রেভিনিউ আর্ন করা। এই যে গ্রিন সিটি তৈরি করার জন্য, সবুজায়নের জন্য উইমেন ফর ট্রিজ, নারী সশস্ত্রীকরণের মাধ্যমে এই যে 13,000-এর মতো মহিলা সেলফ হেল্প গ্রুপে হয়েছে, এই গ্রুপটা অনেকটা কিছু কিছু বসে যাচ্ছিলো, সেগুলোকে মানে পুনরায় অ্যাক্টিভ করা। এবং আজকে আপনাকে বলি 7,186 জন মানুষকে হাউজিং ফর হলে ঘর দেওয়া, যেখানে 151 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, 13 কোটি 22 লাখ পৌরসভা দিয়েছে। একই সাথে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা বারবার উঠে এসেছে, খড়গপুর আইআইটিকে নিয়ে আসা ট্রাফিক ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, জল এবং বিশেষ করে কন্ট্যুর ম্যাপটা কি, যে আপনার ড্রেনেজ সিস্টেম, ড্রেনটা
কীভাবে তৈরি করা উচিত এবং সায়েন্টিফিক্যালি এইটা কালকে থেকে সার্ভে ওয়ার্ক শুরু হচ্ছে, তাদের লোক আজকে থেকেই থাকবেন এবং 1 বছরের মধ্যে তারা পুরোটা দেবেন এবং তারপর আমরা ইমপ্লিমেন্টেশন করব। রাজ্য সরকারকে ধন্যবাদ আমাদেরকে এই সার্ভে করার জন্য, অর্থ প্রদান করার জন্য, এবং আগামী দিনে তার ইমপ্লিমেন্টেশন হবে এবং পুজোর আগে জল এবং রাস্তাঘাট, পথশ্রী, আমার পাড়া আমাদের সমাধান মিলে টোটাল আমি আপনাকে বলে দিচ্ছি 209 কোটি টাকার কাজ। এই কনভেনশনে জলপাইগুড়ি পৌরসভাকে কর আপনি নিজেও আমিও বলেছি বহু মানুষ, দেখুন আপনাকে হাইকোর্ট তৈরি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন 501 কোটি টাকা খরচা করে, মেডিকেল কলেজ রয়েছে, লিনিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, শহরটাকে বৃদ্ধি করতে হবে। মানুষ একটা সময় 1,07,000 মানুষ ছিল 2011, এখন 2,29,000 মানুষ, এবং এই মানুষের চাহিদা বেড়েছে, মানুষের চাহিদা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাই এটা যদি কর্পোরেশনে উন্নত হয়, জলপাইগুড়ি শহরে অনেক বেশি স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড পাবে, এবং ফান্ড পেলে আমরা মানুষের জন্য অনেক বেশি কাজ করতে পারবো। এটা ঠিক, কর্পোরেশনে হয়তো একটু ট্যাক্স বাড়ে, সেটা সামান্য, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনার যে পরিমাণ উন্নয়ন হবে সেই উন্নয়নে কিন্তু জলপাইগুড়ি পৌরশহর 141 বছর বয়স, শহরের 157 বছর বয়স, জলপাইগুড়ি কালচারাল ক্যাপিটাল অফ নর্থ বেঙ্গল, প্রশাসনিক গুরুত্ব এখন কলকাতার পরে হাইকোর্ট হওয়ার পর প্রশাসনিক গুরুত্ব সবচেয়ে বেশি, ডিভিশনাল হেডকোয়ার্টার, জলপাইগুড়িকে একটা আলাদা মোড়কে সাজিয়ে তুলতে হবে। তিস্তা নদীর চরে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার হলেন গৃহবধূ। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। মূল অভিযুক্ত পলাতক। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে এমনই ঘটনা। তিস্তা নদীর চরে গরু আনতে গিয়েছিলেন স্থানীয় প্রধান পাড়া গ্রামের এক গৃহবধূ। নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক ধর্ষণ করে তাকে, এমনটাই অভিযোগ। সেই খবর ছড়িয়ে পড়তেই ছড়ায় উত্তেজনা। রাতে অভিযুক্ত যুবকের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। মূল অভিযুক্ত অবশ্য পলাতক, তার খোঁজ চলছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আমি সন্ধ্যাবেলায় গেছিলাম গরু আনতে, বিকালের দিকে। তারপরে সে ছেলেটা জঙ্গলে বসে গেছে, তারপরে আমাকে টাইনে নিয়ে গেছে, কাপড় চাপড় ছিঁড়ে ফেলছে। আপনি কি করতে গিয়েছিলেন? গরু আনতে গেছিলাম। আচ্ছা, তারপরে? গরু আনতে যে এই টাইনে নিয়ে গেছে। আপনার অধিকারী কি চেনা বা পাশের বাড়ি মনে করো, এমনি কিছু করেনি। উনি হ্যাঁ, তারপরে এসে আজকে কি থানায় এলেন? থানায় দেখুন, এটা আমাদেরই অঞ্চল, আমাদেরই বুথ। যে গৃহবধূর কৃষক পরিবারের, সাধারণ পরিবারের হচ্ছে গৃহবধূ, ওখান থেকে ওরা হচ্ছে গরু আনতে যায়। যেহেতু আমাদের ওখানে থেকে তিস্তার চর কাছে, চাষাবাদের জন্য গরু বাছুর ওখানে মানুষ চরের উপর ডিপেন্ডেবল। তো সেই দিকে 5টা নাগাদ সেই গৃহবধূ চরের থেকে গরু আনতে যায়। সেই পাশেই দেউসিপাড়ার এক ছেলে, ইতিপূর্বে এই ছেলেটার নামে বহু কমপ্লেন ছিল, কোতোয়ালি থানায় এফআইআরও হয়েছিল ইতিপূর্বে। সেই ছেলেটি বলপূর্বক সেই নির্জন জায়গায়, সেই চরে আমাদের এই প্রধানপাড়ার যে গৃহবধূটা ছিল তাকে ধর্ষণ করে। এবং আমরা যখন ঘটনা জানতে পারি, আমরা সেই পরিবারের পিছনে দৌড়াই এবং সমস্ত ঘটনা জানার পরে আমরা যে ধর্ষক সেই এলাকায় যাই। সে অলরেডি পলাতক, তার গার্জিয়ানও পলাতক। আমরা কোতোয়ালি থানাকে দ্বারস্থ হই। কোতোয়ালি থানা রাতারাতি পুলিশ প্রশাসন সেখানে পাঠান এবং সেখান থেকে আমরা অবস্থান বিক্ষোভ করার পরে সেখানে প্রশাসন বাধ্য হয় তার যে বাড়ির থেকে তার মাকে তুলতে, মানে যে ছেলেটি ধর্ষণ করেছে তার মাকে তুলতে। এবং আজকে আমরা আবার প্রশাসনের কাছে এসেছি সেই দোষীর চূড়ান্ত থেকে চূড়ান্ততম শাস্তির জন্য। পিনাকি শীলের রিপোর্ট। সংস্কৃত পরীক্ষা চলাকালীন অসুস্থ এক পরীক্ষার্থী, তড়িঘড়ি তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পর মহকুমা হাসপাতালে আনা হলেও স্থানান্তর করা হয় সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে মহকুমা হাসপাতালে পরীক্ষার্থীকে স্থানান্তরের সময় অন্য চিত্র দেখা গেল। অসুস্থ ছাত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে ভরসা পরিবারের লোক আর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। তাই তারাই হুইল চেয়ারে বসিয়ে তুলিয়ে দিলেন অ্যাম্বুলেন্স। জানা যায়, বৃহস্পতিবার দুপুরবেলায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে যায় এক উচ্চ মাধ্যমিকের ছাত্রী। ঘটনাটি ঘটে ধূপগুড়ি মহকুমার বানারহাট থানার অন্তর্গত বানারহাট ধাপি দেবী উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, পাপড়ি নন্দী নামে নাথুয়াহাট বানিয়াপাড়া চৌরাস্তা মোড় হাই স্কুলের এক ছাত্রী, তার পরীক্ষা কেন্দ্র ছিল ওই স্কুলে। বুধবার উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা। সেই পরীক্ষা চলাকালীন হঠাৎই ওই ছাত্রীর জ্ঞান হারিয়ে ফেলে।
এরপরে বিদ্যালয়ের তরফ থেকে পার্শ্ববর্তী ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পরিবারকে। সেখান থেকে চিকিৎসকরা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরে ধূপগুড়ি আনলে চিকিৎসকরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। এদিকে ছাত্রীর অসুস্থতার বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জেলা অ্যাডভাইজারি কমিটির সদস্য বেদান্ত দত্ত বলেন, ছাত্রী অসুস্থ হয়ে পড়ে প্রথমে তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পর তাকে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমস্যা হলো মেয়েটি নাদুয়াহাট ধাপি দেবী বিদ্যালয়ে ও পরীক্ষা দিতে গেছিলো। এবার ও অ্যাকচুয়ালি নাদুয়াহাট বানিয়াপাড়া চৌরাস্তা হাই স্কুলে আজকে সংস্কৃত পরীক্ষা ছিল। তা পরীক্ষা দেওয়ার পরীক্ষা শুরু হওয়ার মোটামুটি বেশ কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়ে। এবার ওকে তখন ওই ভেন্যু থেকে ওই ধুমপাড়া প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানকার ডাক্তারবাবু ওর কন্ডিশন দেখে বলে দেন যে ও এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার অবস্থায় নেই। ঠিক আছে, তখন ওকে ট্রান্সফার করে ধূপগুড়িতে আনা হয়। এখানকার ডাক্তারবাবুরা এখন ওকে আমরা অল টুগেদার ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির তরফ থেকে আমরা মনিটরিংয়ে ছিলাম। ধীমান রায়ের রিপোর্ট। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত্রিবেলায় শহরের শান্তিপাড়া এলাকায় অভিযান চালায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে খবর, শান্তিপাড়ায় এক সন্দেহভাজন যুবককে স্কুটি সহ আটক করা হয়। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 77.67 গ্রাম ব্রাউন সুগার। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের নাম গণেশ পাসওয়ান। তিনি শহরের 7 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গুমটির বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল। ভিন জেলা থেকে মাদক এনে শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে জানা গিয়েছে। মাদক পাচারের কাজে ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক জনমুখী প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অন্তর্গত বাংলা যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ, কর্মহীন এবং অন্য কোনো ভাতা বা স্কলারশিপে অন্তর্ভুক্ত নন এমন 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা পাবেন। ক্ষেত মজুর ও অন্যান্য কৃষক সহায়তা প্রকল্পে নিজস্ব জমিহীন ও কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাইরে থাকা ক্ষেত মজুররা খরিফ ও রবি মরশুমে 2 কিস্তিতে মোট 4000 টাকা সহায়তা পাবেন। এই 2 প্রকল্পের রেজিস্ট্রেশন সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশনও করা যাবে। জলপাইগুড়ি জেলার সকল ব্লক ও পৌরসভা এলাকায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। রেজিস্ট্রেশন 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকেই। নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানতে এই ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশনটি ব্যবহার করুন। জলপাইগুড়ি জেলা প্রশাসন। ফিরে এলাম বিরতির পর। শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজিত হল এক আধ্যাত্মিক অনুষ্ঠান। ভোরের মঙ্গল আরতি এবং বেদ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় পূজার্চনা। সকাল থেকেই আশ্রম চত্বরে নেমে আসে এক অনন্য ভক্তিময় আবহ। ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। সকালে বিশেষ পুজো পাঠ, সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ এবং ভক্তিমূলক ভজন পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আধ্যাত্মিক আবহ আরও গভীর হয়ে ওঠে। এছাড়াও হোম যজ্ঞ, গীতি আলেখ্য, পুষ্পাঞ্জলি নিবেদন, ভক্তিগীতি পরিবেশন করা হয়। পূজার পর্ব শেষে সকলের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। সন্ধেবেলায় অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি, ধ্যান এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনাদর্শ ও বাণীকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভক্তিগীতির সুরে অনুষ্ঠান পায় এক অন্য মাত্রা।
এ প্রসঙ্গে আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, প্রতি বছরের মতো এবছরেও ভক্তদের উৎসাহ এবং অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। উল্লেখ্য, প্রতি বছরই শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে আশ্রমে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়, যা শুধুই ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, মানব সেবা আর আত্মশুদ্ধির বার্তাও বহন করে। আজকে ঠাকুরের 191 ইয়ার হলো এর জন্মদিন। আমরা সারাদিন ব্যাপী এটা অনুষ্ঠান করছি। সকালে মঙ্গল আরতি হয়েছে, বেদ মন্ত্র পাঠ, তারপরে বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি, তারপরে ভোগ আরতি, ভজন, পাঠ এগুলি হয়েছে। আবার সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতির পরে পাঠ, তারপরে আমাদের ভজনগুলি আছে। দুপুরকে আর সন্ধ্যাবেলা সবাইকে প্রসাদের ব্যবস্থা আছে। ঠাকুরের জন্মদিনটা সারা বিশ্বে যারা ঠাকুরকে মানে, স্বামীজিকে মানে, এরা পালন করে। বিশেষ করে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারগুলিতে খুব গ্র্যান্ড এতে করা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। যুদ্ধের ময়দানে আহত সেনাদের সেবায় হাতে প্রদীপ নিয়ে যে ঐতিহ্যের সূচনা করেছিলেন নার্সরা, সেই ঐতিহ্যকেই স্মরণ করে জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হয়ে গেল ল্যাম্প লাইটিং সেরেমনি। আধুনিক নার্সিং শিক্ষার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মৃতিকে সম্মান জানিয়ে জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য অধিকর্তা অসীম হালদার, জেলার বিভিন্ন স্বাস্থ্যকর্মী আর নার্সিং শিক্ষার্থীরা। হাতে মোমবাতি ও নাইটিঙ্গেল প্রদীপ নিয়ে একে একে শপথ বাক্য পাঠ করলেন নবীন নার্সরা। রোগীর প্রতি সহানুভূতি, নিষ্ঠা, মানবিকতা আর পেশাগত দায়িত্ববোধ বজায় রেখে সেবা দেওয়ার অঙ্গীকারে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। ল্যাম্প লাইটিং সেরেমনির মূল তাৎপর্য নার্সিং পেশায় আনুষ্ঠানিকভাবে প্রবেশের আগে মানব সেবার আদর্শে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি। শপথ বাক্যে উল্লেখ করা হয়, রোগীর শারীরিক আর মানসিক সুস্থতাকেই সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। পেশাগত গোপনীয়তা রক্ষা করা, সর্বোচ্চ সততা আর সহমর্মিতার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকারবদ্ধ হলেন নার্সরা। প্রোগ্রামটা আপনাদের কি হচ্ছে ধরতে হবে না? কি হচ্ছে ধরতে হবে না? হ্যাঁ, কি হচ্ছে একটু বলুন। এটা হচ্ছে আমাদের বার্ষিক যেটা ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং সেরিমনি। এটা প্রত্যেক বছর নতুন ফার্স্ট ইয়ারের মেয়েরা যখন আসে তখন ওয়ার্ডে অন হওয়ার আগে তারা এই শপথ বাক্য পাঠ করে তারপরে তারা আমাদের যেটা সেবা কাজ, সেই সেবা কাজে তারা নিয়োজিত হয়। আজকের থেকেই তাদের ট্রেনিং শুরু? আজকের থেকে ট্রেনিং না, আমাদের ট্রেনিংটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ডব্লিউবিএনসি বা আইএনসির অ্যাজ পার অর্ডারে ওটা হচ্ছে ডিসেম্বর 2025 থেকেই ওদের ট্রেনিংটা শুরু হয়েছে, মানে ক্লাস শুরু হয়েছে, কিন্তু ওয়ার্ডে ওরা এখনও যায়নি। মানে ক্লিনিক্যাল ফিল্ডে যাওয়ার আগে ওদের এই ওথ টেকিং সেরিমনি এবং ল্যাম্প লাইটিং সেরিমনিটা কমপ্লিট করতে হয়। মূলত এটা কেন করা হয়? এটা মূলত করা হয় মানে ওরা যে প্রফেশনে এসেছে সেই প্রফেশনের যে আমাদের যে এক্সট্রা যে দায়িত্বগুলো সেগুলো ওই ওথের মধ্যে লেখা আছে, যে আমাদের সেবা কার্যে আমাদের কি করতে হবে, কি গুরু দায়িত্ব নিয়ে যে কাজগুলো পালন করতে হবে সেই ব্যাপারে ওদের এই ওথের মধ্যে লেখা আছে। শুধু তো এটা একটা প্রফেশন না, এটা তার সাথেও হচ্ছে মানে নোবেল প্রফেশন বলা হয়। কারণ কি এখানে এই প্রফেশনে যে আমরা যে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে মডার্ন নার্সিংয়ের পায়োনিয়ার বলা হয়ে থাকে, সেই মডার্ন নার্সিংয়ের পায়োনিয়ারের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং তার যে ডেডিকেশন, সেই ডেডিকেশনটা ওদের মধ্যে ওরা যাতে তার ডেডিকেশনের দ্বারা আলোকিত হয়, সমৃদ্ধ হয়, সেই জন্য এই ওথ টেকিং সেরিমনি করা হয়ে থাকে। অমিত বণিকের রিপোর্ট। বিপজ্জনক অবস্থায় রয়েছে সিকিমের 17টি প্রাকৃতিক জলাধার। একটি ভাঙলেই ভয়াবহ বিপদের মুখে পড়বে উত্তরবঙ্গের বড় অংশ। 2023 সালে লোয়াক হ্রদ ভেঙে তিস্তা নদীর ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে ভবিষ্যৎ আশঙ্কার কথা শোনালেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে একটি সেমিনারে বক্তব্য রাখতে এসেছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান। সেখানেই উপগ্রহ চিত্রে ধরা পড়া হ্রদগুলির ছবি তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের বিপদের আশঙ্কা তুলে ধরেন তিনি। 2023 সালে সিকিমের লোনাক হ্রদ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রভাব পড়ে তিস্তায়, মৃত্যু হয় বহু মানুষের। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন সেনাকর্মী।
প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তিস্তা। পলির আস্তরণ পড়ে একাধিক জায়গায় গতিমুখ বদলে গিয়েছে উত্তরবঙ্গের বৃহত্তম এই নদীর। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিম, যা শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে বয়ে গিয়েছে বাংলাদেশে। সিকিম পাহাড়ের খুবই দুর্গম অবস্থানের মধ্যে রয়েছে প্রাকৃতিক এই জলাধারগুলি। বৃষ্টিপাতের ছন্দে পরিবর্তন এসেছে, আয়তনে ক্রমশই বেড়ে চলেছে অরক্ষিত অবস্থায় থাকা এই জলাধার। এই অবস্থায় 17টি জলাধারের মধ্যে একটি ভাঙলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, সেই আশঙ্কার কথাই মনে করিয়ে দেওয়ার পাশাপাশি দ্রুতই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পদক্ষেপের প্রয়োজন বলে জানালেন কল্যাণ রুদ্র। বলবো, আর আমি তো বলেই ফেললাম সব। সেটা হচ্ছে যে গ্লেশিয়াল লেক আউটবার্স্ট, সেটা হিমালয় জুড়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে সিকিমে উজানে 17টা লেক এরকম তৈরি হয়েছে, হিমবাহ গলা জলে থেকে তৈরি হয়েছে। সেগুলো আয়তনে বাড়ছে, বাড়তে 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 এর সাথে যখন বৃষ্টি হবে, একটা অল্প সময়ে অতিবৃষ্টি হবে, সে ওই জলটা ওই লেকগুলোকে ভাঙতে পারে। যেমন 68 সালে হয়েছিল, যেমন 2023 সালে হয়েছিল। ফলে সেটা একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। মানে যে লোনার হ্রদ যখন ভাঙলো তখন কি হয়েছিল, কি ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল। অথবা আমি বললাম কেদারনাথে যখন 13 সালে গান্ধী সরোবর বলে লেকটা ভাঙলো। সেই জন্য যেহেতু 17টা লেক ওরকম রয়েছে, এইগুলো খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। সরকার তো ওই এখতিয়ারই নেই, তো খুব সম্প্রতি নজরে এসেছে এইটা। এটা নিয়ে রাজ্য সরকার ভাবতেই পারে, তবে যেহেতু এটা সিকিম এবং কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এখনও রাজ্য সরকার কোনো চিঠি লিখেছে বলে আমার জানা নেই। তবে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পক্ষে। ওয়াটার কমিশনই এগুলো চিহ্নিত করেছে, একেবারে যে ওরাও ভাবেনি তা বলবো না আমি। কিন্তু করণীয়টা কি, কারণ কাজটা অত্যন্ত কঠিন। এমন জায়গায় লেকগুলো হয়ে রয়েছে যেখানে সাধারণ মানুষের যাওয়ার অসম্ভব। ফলে সেখানে পৌঁছে ওই ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করা এবং তাকে কাজ করানো, এটা একটা খুব কঠিন চ্যালেঞ্জ। হয়তো সময়ে এটা করতে হবে। তাদের 24 সালের রিপোর্টেই তারা বলছে, এই ছবিটা তাদেরই স্যাটেলাইট ইমেজ, এইগুলো আয়তনে ক্রমশ বাড়ছে। 1, 2 হচ্ছে আমাদের বৃষ্টিপাতের ছন্দে একটা গুরুতর পরিবর্তন হয়েছে। অল্প সময় অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে এবং লোনক হ্রদ যেভাবে ভেঙে গেছিল, সেই রকমভাবে ওই হ্রদগুলো যদি ভাঙতে আরম্ভ করে, একটা ভাঙলে দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা ও ভেঙে যেতে পারে এবং সেটা নিম্ন অববাহিকায় খুব বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সেই জন্য সরকারের এই কঠিনতম কাজটি নিয়ে গভীরভাবে ভাবা দরকার যে কী করণীয়, কিভাবে আমরা ওই হ্রদের, তুমি গ্লেশিয়াল মেল্টিং থামাতে পারবে না, ক্রমাগত জল বাড়তেই থাকবে, বৃষ্টিপাতের ছন্দ বদলায়। আমার কাজ হচ্ছে কী করে আমি লেকটাকে একটু খালি করে রাখতে পারি যাতে না ভাঙে। পিনাকি শিলের রিপোর্ট। শয্যাশায়ী মা, অনিশ্চিত শৈশব। 17 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ভাঙাচোরা ঘর, সেখানেই এখন থমকে গিয়েছে 5টি প্রাণ। চেল সড়ক সেতু সংলগ্ন ওদলাবাড়ির দেবী বস্তি এলাকার এক শ্রমজীবী পরিবারের কাহিনী আজ যে কোনো মানুষের চোখ ভেজাতে বাধ্য। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করতে করতে এখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। পরিবারের কর্তা 40 পেরোনো হারাধন দাস পেশায় রাজমিস্ত্রি সহায়ক। বাড়িতে হারাধন ছাড়াও স্ত্রী, স্কুল পড়ুয়া 2 মেয়ে, এক শিশুপুত্র রয়েছে। একমাত্র উপার্জনকারী হারাধনের কোনোদিন কাজ জোটে, আবার কোনোদিনও শূন্য হাতে বাড়ি ফিরতে হয়। দিন আনা দিন খাওয়া এই সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। সরকারি রেশনের চাল, আটা এইটুকুই বর্তমানে ভরসা। দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না। কোল আলো করে শিশুপুত্র এলেও তার জন্মের পর থেকেই মা শয্যাশায়ী। প্রায় পঙ্গু হতে বসেছেন মা পিঙ্কি দাস, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। অর্থের অভাবে বন্ধ উন্নত চিকিৎসা। যেখানে দুবেলা অন্ন সংস্থানই অনিশ্চিত, সেখানে চিকিৎসার খরচ জোগানো যেন আকাশের চাঁদ পাওয়ার মতো। এমনকি কোলের শিশুর জন্য দুধ কেনার সামর্থ্যটুকুও হারিয়ে ফেলেছে এই পরিবার। 2 মেয়ে তুলসী আর পিয়ালি ওদলাবাড়ি গার্লস স্কুলের ছাত্রী। তুলসী ক্লাস 8-এ পড়ে, পিয়ালি পড়ে ক্লাস 5-এ। পড়াশোনায় আগ্রহ থাকলেও চরম আর্থিক অনটন তাদের স্কুল ব্যাগ, বইপত্রের ওপরে কালো ছায়া ফেলেছে। খাতা কলম কেনা, স্কুলের সামান্য খরচটুকু জোগাতে না পারায় তাদের পড়াশোনা বন্ধ হওয়ার মুখে।
পিঙ্কির এই আকুতির কথা জানতে পারেন মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। প্রশাসনের তরফ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। থেকে আমার বিছনা থেকে আমি বিছনায় পড়ে গেছি, বিছনায় উঠতে পারি না, এরকম সমস্যা হয়েছে। 7 মাস হয়ে গেল, আমি এখনো বিছনায় আছি। তো চিকিৎসা করাচ্ছেন না? টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। কেউ যদি হেল্প করতো তাহলে ভালো হতো। আপনার হাজবেন্ড কি করেন? লেবারি কাজ করে, দিন আনে দিন খায়। ওর এদিকে খাবো না, এদিকে চিকিৎসা করব। আপনার কয়টা সন্তান? 3টা সন্তান, আমার 2টা মেয়ে 1 ছেলে। তো তাদেরকে কে দেখে? তাদেরকে আমাকেই দেখতে লাগে। ওর বাবা ওরকম করেই থাকে। ওর বাবা কাজে যায়? হ্যাঁ, ওর বাবা কাজে যায়, আমাকেই দেখতে লাগে। ওরা স্কুলে একজন চলে যায় আর একজন বাড়ি থাকে, আবার পরের দিন আরেকজন যায়, এরকম করে কাটাতেছি দিনটা। আপনার ঘরও তো দেখছি খুব ভাঙাচোরা। হ্যাঁ, আবেদন করছিলাম, ঘর আসেনি আমাদের নামে। তো আপনি কোনো চিকিৎসা করাতে পারেননি এখনো? না। কি চান এখন? এখন কেউ যদি আমাকে সাহায্য করতো তাহলে আমি ভালো হতাম, একটু উঠে দাঁড়াতে পারতাম। আপনার বয়স কত? আমার বয়স হলো 35। আর বাচ্চাগুলোর বয়স? বাচ্চাগুলোর বয়স একটা হলো তোমার হলো ওটা এই বছর আসে 15তে পা দিবে আর কি, আর একটা বছর হলো 11 বছর চলতেছে, আর বেটা হলো তোমার 10 মাস। এদেরকে আপনাকে দেখতে হয়? হ্যাঁ, আমি বিছনায় পড়ে আছি, তা ওইভাবেই দেখতেছি, কি করব। তো কোনো রকম ভাবে সরকারি ও সহযোগিতা করেনি আপনাকে? না, কেউ করেনি। আপনার বিছানায় পড়ে আছে, আমি যা কাজ করি তা দিয়ে সংসার চালা বহুত কষ্ট হয়ে যায়। কারণ 2 মেয়ে 1 ছেলে, এদের পড়াশোনা খরচা, ছেলের দুধের, আমাদের বউ বিছানা পড়ে আছে। কি হয়েছে বউর? বউ আজকে 7 মাস, প্রায় 7-8 মাস হইলো বিছানায় পড়ে আছে, কোমরের ব্যথায়, প্রচণ্ড কোমরের ব্যথা, না উঠতে পারে না বসতে পারে। ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাইছি মালবাজারে, তাও ডাক্তার এখন যা দেখাবো ওর তো খরচা লাগবে না, আমি বউকে চিকিৎসা করব না এদিকে বাচ্চা কাচ্চা দেখবো। আমার প্রচণ্ড সমস্যা। কয়টা বাচ্চা আপনার? আমার 2 মেয়ে 1 ছেলে। কারণ মেয়েরা স্কুল যায় না? মেয়েরা স্কুল যায়, হাই স্কুল যায়, 2 মেয়ে ডেলি যায়? ডেলি যায়, তাদেরও তো অসুবিধা হয়ে যায়। মেয়েরা স্কুলে যায়? যায়, কিন্তু এখন দেখো যদি একজন পালাপালি যায়, হয়তো বড় মেয়ে আজকে গেল, ছোটো মেয়ে বাড়িতে থাকলো, এরকম করে চলতে হয় আমাদেরকে, তাছাড়া অসুবিধা হয়ে যায়। কারণ আমি ঠিকাদারের আন্ডারে কাজ করি, আমার কাজ নাগা দেওয়া অসুবিধা হয়ে যায়। বাচ্চাদের দুধের খরচা লাগে, দুধেরও ওর মার কষ্ট হয়, কারণ এরকম করে আমাকে চলতে হয়। আপনি কি কাজ করেন? আমি ঠিকাদারের আন্ডারে হেল্পারি কাজ করি। সহযোগিতা না, পেয়েছেন? কোনো জায়গায় সহযোগিতা পাইনি আমি। তা এখন কি চান আপনি, কি বলতে চান? এখন যদি কোনো রকম সহযোগিতা হয় তাহলে আমি বউ চিকিৎসা করতে পারবো। এরকম করে আমারও তো অসুবিধা হয়ে যায়, একা কাজ করে খুব টাফ হয়ে যায় আমার। আপনার স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠনের কোঅর্ডিনেটর নফসার আলী বলেন, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে পরিবারটুকু বেঁচে যাবে। আমি দেখেছি, কিন্তু সত্যি কথা বলবো, একদম তার পরিবারে গেলে চোখে জল আসার মতন। এই 3টি বাচ্চা নিয়ে বাবা রাজমিস্ত্রি হেল্পার, ছোট একটি বাচ্চা, তার পঙ্গু মাকে দেখে এমন জায়গা তার বাড়িটা যে একদিকে জাতীয় সড়ক আর একদিকে জলাভূমি। বর্ষাকালের কিন্তু তাদের বাড়িতে একটা বাড়িতে মধ্যে সাপ ঢুকে যাচ্ছে, বর্ষার জল ঢুকে যাচ্ছে, তার মধ্যে এই পিঙ্কি দাস নামে মহিলাটি পঙ্গু অবস্থা। এই অবস্থায় 3টি বাচ্চাকে মানুষ করতে হচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হচ্ছে। ডেইলি কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না, কারণ একটা মেয়ে যদি বড় মেয়ে স্কুলে যায় তাহলে ছোট মেয়ে মাকে আর বাচ্চাকে পাহারা দিতে হয়। এখন ছোট মেয়ে গেলে বড় মেয়ে পাহারা দিতে হলে এইভাবে করে। আর বাবা যদি কাজে না যায় তাহলে কিন্তু তাদের বাড়িতে দুবেলা খাওয়া জুটানো বড় মুশকিল। সত্যি কথা বলবো, আপনার মিডিয়ার মারফত আমরা একটা বড় হাতে আমরা আবেদন রাখতে পারি যে এই পরিবারের পিছনে আপনারা যদি দাঁড়ান তাহলে এই পরিবারটা 5 জনের পরিবার বেঁচে যায়। কারণ খুবই খারাপ, চোখে বলার মতন এই পরিবারের কিছু নেই। যে রান্নাঘর থেকে স্টার্ট করে নিজের ঘর, সব থেকে বড় বা জলাভূমি, ওখানে বর্ষাকালে যখনই জল হয় এলাকাতে, তখনই কিন্তু সবসময় কিন্তু সাপ তাদের
আমাদের অনেকবার এই যে পিঙ্কি যে দাস ইনি কিন্তু দুবারই, যিনি পঙ্গু অবস্থায় আছেন, দুবার কিন্তু সাপের কামড়ে কিন্তু বেঁচে গেছেন, তার মধ্যে 3টি পরিবার। আমরা চাই হৃদয়বান ব্যক্তিরা এই পরিবারের পিছনে থাকুক, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করাই দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু তার সাথে আমাদের যে আর্থিক অনুদানটাই, যেরকম সহযোগিতা আমরা করার মতন নেই আমাদের কাছে কেউ, তার জন্য আমরা যাচ্ছি না। আমরা পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য, আমরা কিন্তু তাদের ট্রিটমেন্টের ব্যবস্থাটা করে দিতে পারি, কিন্তু হৃদয়বান ব্যক্তিরা যদি তাকে সহযোগিতা করেন তাহলে কিন্তু তার চিকিৎসা এবং দুবেলা খাওয়ার ব্যবস্থা হতে পারে। আপনার অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভোটের মুখে পৌর কর্পোরেশনের ঢাক বেজে উঠল নাগরিক কনভেনশনে, শুধু আলোচনা নাকি বাস্তবায়িত করার ব্যাপারে নাগরিকের মনে একরাশ প্রশ্ন। তিস্তা নদীর চরে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের, মূল অভিযুক্ত পলাতক। বিপজ্জনক অবস্থায় সিকিমের 17টি প্রাকৃতিক জলাধার, ভবিষ্যৎ আশঙ্কার কথা শোনালেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।